প্রথমে স্টার্ট করা হচ্ছে এই যে থিঙ্ক লাইক এ সায়েন্টিস্ট, এই পেজটা অবশ্যই দরকার। এটার পেজ নাম্বার হচ্ছে 42। এখানে দেখো একজন সায়েন্টিস্টের নাম আছে এফসি স্টিওয়ার্ট। একটা দারুণ কাজ করেছিল 1958-এ। 1958-এ কাজটা করার পরে এগ্রিকালচারাল একটা দারুণ রেভলিউশন হয়েছিল। কি, ও সিড থেকে না, একটা প্ল্যান্টের পার্ট থেকে একটা হোল প্ল্যান্ট বানিয়ে দিয়েছিল। সিড থেকে না, কিন্তু প্ল্যান্টের থেকে, যে কোনো একটা পার্ট থেকে। যেমন ও এখানে দেখো ক্যারট নিয়েছিল, ক্যারটের একটা মানে পার্ট এরকম ভাবে কেটে সেই পার্ট থেকে এরকম করে টিস্যু নিয়ে টিস্যুগুলোকে ছোট ছোট সেলে ডিভাইড করে ওগুলোকে কালচার মিডিয়ামে কালচার করে ওটার থেকে দেখো নিউ একটা ক্যারট প্ল্যান্ট বানিয়েছে। তো এই জিনিসটা দেখো, প্রথমে আমি তোমাকে একটা জিনিস বলি। মনে করো এটা একটা সেল। এই সেলটা লিফেও কনভার্ট হতে পারে, লিফের সেলেও কনভার্ট হতে পারে, জাইলেমেও কনভার্ট হতে পারে, ফ্লোয়েমেও কনভার্ট হতে পারে, আবার মনে করো রুটের যে সেল সেটাতেও কনভার্ট হতে পারে, অনেক কিছুতে কনভার্ট হতে পারে। তাহলে এই সেলটাকে বলে টোটিপোটেন্ট সেল। সেলটাকে কি বলে? টোটিপোটেন্ট সেল, নট টি হবে লাস্টে, টোটিপোটেন্ট সেল। আর টোটিপোটেন্ট সেলের এই এবিলিটিকে বলে টোটিপোটেন্সি। যদি প্ল্যান্টের কোনো সেলের এমন এবিলিটি থাকে যে অন্য সেলেও কনভার্ট হতে পারবে, এবার অন্য সেলে কনভার্ট হওয়ার প্রসেসের নাম কিন্তু আমি আগেও বলেছিলাম, ডিফারেন্সিয়েশন। ইয়েস অর নো? তার মানে ও ডিফারেন্সিয়েট হয়ে মানে চেঞ্জ হয়ে লিফের সেলেও কনভার্ট হতে পারবে, জাইলেম, ফ্লোয়েম, রুট, মানে যা বলবা তাতে কনভার্ট হতে পারবে। তো স্যার এই টোটিপোটেন্ট সেল কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? প্ল্যান্টের মধ্যে দেখতে পাওয়া যায়। স্যার আমাদের মানে হিউম্যান অর অ্যানিমালের মধ্যে কি এরকম কোনো টোটিপোটেন্ট সেল আছে? না, নেই। একটা ম্যাচিওরড হিউম্যান বা অ্যানিমাল সেলের বডিতে এরকম কোনো টোটিপোটেন্ট সেল নেই। আমাদের বডিতে একটা জিনিস আছে, প্লুরিপোটেন্ট সেল। প্লুরিপোটেন্ট সেল কি, নাই ওটা বইতে, তাও মানে জেনে রাখো। প্লুরিপোটেন্ট সেল, মনে করো একটা সেল সব সেলে কনভার্ট হতে পারবে না, লিমিটেড কয়েকটা সেলেই কনভার্ট হতে পারবে। যেমন আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস। এগুলো কোথায় থাকে বলো তো? আমাদের ব্লাডে থাকে। তো এই প্লুরিপোটেন্ট সেলটার নাম হচ্ছে স্টেম সেল। স্টেম সেল কোথায় পাওয়া যায়? আমাদের বোন ম্যারোতে পাওয়া যায়। বোন ম্যারো মানে কি স্যার? ওই যে ধরো মাটন খাচ্ছ, লং বোন, লেগ পিস, মাংসটা খাওয়ার পরে হাড্ডির ভিতরে এক ধরনের লিকুইড থাকে, ওটা আমরা অনেক সময় খাই, থাকি না? ওটা হচ্ছে বোন ম্যারো। তো ওই বোন ম্যারোর স্টেম সেলের মধ্যে টোটিপোটেন্সি না, প্লুরিপোটেন্সি বলে একটা এবিলিটি থাকে। তো স্টেম সেল আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এটা বানাতে পারবে। কিন্তু স্টেম সেল দিয়ে তুমি একটা গোটা মানুষ বানাতে পারবা না, ফুল একটা হিউম্যান বানানো যাবে না, কিছু কিছু সেল বানানো যাবে। কিন্তু টোটিপোটেন্ট সেল এমন একটা সেল যে একটা সেল দিয়ে তুমি গোটা অর্গানিজম বানিয়ে দিতে পারো, গোটা একটা প্ল্যান বানিয়ে দিতে পারো। তাদেরকে বলে টোটিপোটেন্ট সেল অর টোটিপোটেন্সি। তো এই সায়েন্টিস্টটা কি করলো, মনে করো এটা একটা ক্যারট। এবার এই ক্যারটটা মনে করো এই এই পার্টটা এইটুকুনি কাটলো, এইখান থেকে একটু কেটে এখান থেকে একটু পার্ট নিল। ও নিল হচ্ছে ফ্লোয়েম। কি নিল? ফ্লোয়েম। এবার ফ্লোয়েমের যে সেলগুলো বা ফ্লোয়েম যে টিস্যুটা,
ওই টিস্যুটার মধ্যে কি সেল ডিভিশন করার অত এবিলিটি আছে? না, নো সেল ডিভিশন এবিলিটি। ভালো করে বুঝবা, এই জায়গাটায় একটা ব্যাপার আছে, এখানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো অত ভালো করে এনসিইআরটি তে এক্সপ্লেন করা নেই। নো সেল ডিভিশন এবিলিটি, তো কোনো সেলের যদি সেল ডিভিশন করার এবিলিটি হারিয়ে যায় তখন ওটাকে বলে ডিফারেন্সিয়েটেড সেল। কি বলে? ডিফারেন্সিয়েটেড। এই যে এখনই বুঝালাম না, এই যে এখানে লিখলাম না ডিফারেন্সিয়েশন, বুঝলা কি না? ডিফারেন্সিয়েশন মানে কি, ও অলরেডি একটা সেল থেকে অন্য একটা সেলে অলরেডি কনভার্ট হয়ে গেছে। আমরা কোন সেল নিলাম এখন? ফ্লোয়েমের সেল নিলাম। তার মানে তোমাকে এখন ধরে নিতে হবে ফ্লোয়েম সেলগুলোর মধ্যে ডিভিশন করার এবিলিটি হারিয়ে গেছে, মানে ওটা অলরেডি ডিফারেন্সিয়েটেড। বুঝতে পারলা কিনা বলো এইটুকু? ফ্লোয়েমটা কোনো না কোনো একটা সেল থেকে এসছে, সেই সেলটা সেল ডিভিশন করার এবিলিটি হারিয়ে গেছে, তো ফ্লোয়েমটা হচ্ছে ডিফারেন্সিয়েট হয়ে গেছে। এবার এই ফ্লোয়েম সেলকে এই সায়েন্টিস্ট কি করলো, ওর মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা আবার ফিরিয়ে আনলো, রিগেইন সেল ডিভিশন এবিলিটি। তখন ওটাকে বলে আনডিফারেন্সিয়েটেড হয়ে গেল। কি হয়ে গেল? আনডিফারেন্সিয়েটেড হয়ে গেল। মনে করো এখান থেকে এমন কি, এই ফ্লোয়েম থেকে এমন কিছু সেল বানালো যে যাদের মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা আবার ফিরে চলে আসলো, তখন ওটাকে বলে আনডিফারেন্সিয়েট হওয়া। তারপরে যখন ওখান থেকে একটা নতুন আর একটা ক্যারোট প্ল্যান্ট যখন বানিয়ে নিল, মনে করো নতুন একটা ক্যারোট প্ল্যান্ট যখন বানিয়ে নিল, তখন ওর মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা আবার হারিয়ে গেল। এগেইন লুজ সেল ডিভিশন এবিলিটি। তখন ওটাকে বলে রিডিফারেন্সিয়েট হয়ে গেল। কি হয়ে গেল? রিডিফারেন্সিয়েট। তাহলে বুঝবে ব্যাপারটা, ডিফারেন্সিয়েট সেল থেকে আনডিফারেন্সিয়েটেড সেল বানিয়ে সেটাকে আবার কি করে দেওয়া, রিডিফারেন্সিয়েট বানিয়ে দেওয়া। আবার বলে দিচ্ছি ভালো করে, ডিফারেন্সিয়েটেড সেলের মধ্যে কি সেল ডিভিশনের এবিলিটি ছিল? হ্যাঁ কি না বলো? না, এমন কিছু কন্ডিশন প্রোভাইড করলো, এমন কিছু কন্ডিশন প্রোভাইড করলো যাতে করে ওর মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা আবার ফিরে আসলো। সেল ডিভিশন করার এবিলিটিটা আবার কি হলো, ফিরে আসলো। তখন ওটা ওই সেলগুলোকে কি বলবো, আনডিফারেন্সিয়েটেড। তারপরে ওরা গ্রো করে গ্রো টো করে আবার নতুন আর একটা, মনে করো একটা ফুল ক্যারোট প্ল্যান্ট বানিয়ে দিল, তখন আবার ওর মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা আবার হারিয়ে গেল। সেল ডিভিশন এবিলিটি লুজ এগেইন, তখন আবার বলবো রিডিফারেন্সিয়েট হয়ে গেল। কি বুঝতে পারলা এটা ব্যাপারটা? এটার টোটাল প্রিন্সিপালটা এটার উপরে লুকায় আছে, তোমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে। আগে টোটিপোটেন্সি বুঝতে হবে। হ্যাঁ, টোটিপোটেন্সি সব প্ল্যান্টে থাকে, ম্যাক্সিমাম প্ল্যান্ট এর গ্রোথ সারা জীবন ধরে হয়। যে ইভেন প্ল্যান্টটা যখন মারা যাবে তখনও দেখবা প্ল্যান্টের নতুন কোনো একটা পাতা কিছু একটা বেরোতেই থাকে। কিন্তু অ্যানিমাল বা হিউম্যানের গ্রোথ কিন্তু লিমিটেড, একটা সার্টেন এজে গিয়ে আমাদের স্টপ হয়ে যায়। তার কারণ কি? কারণ প্ল্যান্টের মধ্যে কি আছে বলতো, টোটিপোটেন্ট সেল আছে, টোটিপোটেন্সি আছে। তুমি একটা গোলাপ গাছের ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলে ওখান থেকে আর একটা নতুন গোলাপ গাছ হবে। কেন? কারণ ওদের মধ্যে টোটিপোটেন্ট সেল আছে। কিন্তু আমাদের একটা আঙ্গুল কেটে দিলে সেই আঙ্গুলটা থেকে কি আর একটা নতুন হিউম্যান হবে? হবে না, কারণ আমাদের মধ্যে ওই টোটিপোটেন্ট সেল নেই। তো টোটিপোটেন্সি হচ্ছে সেই এবিলিটি যেটা একটা সেল অন্য গোটা বডিতে বা অন্য সেলেও কনভার্ট হতে পারে। প্ল্যান্টের উনি কি করলেন, উনি ফ্লোয়েম সেলকে উনি চুজ করলেন। ফ্লোয়েম সেলগুলোকে নিয়ে এমন কিছু কন্ডিশন প্রোভাইড করলেন, যেই কন্ডিশন গুলোর জন্য ফ্লোয়েম সেলের মধ্যে আবার সেল ডিভিশনের এবিলিটি ফিরে আসলো। আসার জন্য ওরা আনডিফারেন্সিয়েট হয়ে গেল, হয়ে ওরা গ্রো করে আবার নতুন একটা ক্যারোট প্ল্যান্ট বানিয়ে দিল,
বানিয়ে দিল, মানে তখন আবার সেল ডিভিশনের এবিলিটি হারিয়ে গেল, তখন মানে ডিফারেন্সিয়েট হয়ে গেল। তো এবার কন্ডিশনটা কি দেখো, ব্যাপারটা বোঝো, এই পিকচারটা ভালো করে দেখতে হবে। এই যে মনে করো একটা ক্যারট প্ল্যান্ট, এখানে দেখো একটা গ্লাসের মতো স্লাইডের মতো আছে, মানে ওটা কাটলো, গ্লাস স্লাইডের ইয়েটা ছবিটা মানে ওটা কাটছে, কেটে ওখান ভেতর থেকে দেখো এটা ক্রস সেকশন দেখানো হচ্ছে। এই ক্রস সেকশনের এই সব জায়গায় আছে ফ্লোয়েম, এখানে কি আছে, ফ্লোয়েম আছে। এবার এটাকে বেশ মনে করো চাকু দিয়ে বা ফরসেপ দিয়ে বেশ কুচি কুচি করে কেটে দিল। 2 মিলিগ্রাম ফ্র্যাগমেন্টস, মানে এখান থেকে 2 মিলিগ্রাম টুকরো নিল এই ক্যারোট রুটে, নিয়ে ওটাকে একটা টেস্ট টিউবের মধ্যে ঢেলে দিল। এবার এই টেস্ট টিউবের মধ্যে এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটাকে বলে কালচার মিডিয়াম। কি থাকে, কি বলে এটাকে, কালচার মিডিয়াম বলে। এই যে দেখো কালচার মিডিয়াম আর নিউট্রিয়েন্ট মিডিয়াম বলে। স্যার এই নিউট্রিয়েন্ট মিডিয়ামে কি থাকে স্যার? এই নিউট্রিয়েন্ট মিডিয়ামে থাকে হচ্ছে সিম্পল সুগার অ্যান্ড হরমোনস। কি বুঝলাম ব্যাপারটা? আর আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, মানে টেম্পারেচার প্রেশার এগুলোকেও একটু মেনটেন করতে হবে, অ্যাসিডিক না বেসিক এই কন্ডিশন গুলোকেও মেনটেন করতে হবে। কিন্তু মেন মনে রাখবা কি, সিম্পল সুগার আর কি থাকে, হরমোনস। ক্লাস 10-এ গিয়ে তোমরা প্ল্যান্ট হরমোন পড়বা, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, যেগুলো প্ল্যান্টের সেল ডিভিশন করায়, ওই হরমোন গুলো দিতে হবে। তাহলে এই কালচার মিডিয়ামটা দিয়ে দিলাম, কালচার মিডিয়ামের মধ্যে সেলগুলো দিয়ে দিলাম। কালচার মিডিয়ামের মধ্যে একবার লিখে দিই আমি কালচার মিডিয়ামটা সরায়, এখানে লিখে দিচ্ছি হচ্ছে সিম্পল সুগার আর কি দেবে, হরমোনস থাকে। তারপরে কি হচ্ছে যে দেখো এই সেলগুলো কয়েকদিন পরে দেখো সেল ডিভিশন করছে, এরকম দেখো, এরকম দেখো সেল ডিভিশন করছে। সেল ডিভিশন করতে 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 দেখো এইরকম একটা শেপ নিয়ে নিল। দেখো কি ছিল, এ ইয়ে। তাহলে দেখো এই যে ছোট ছোট সেলগুলো ডিভাইড করে এইটা হলো, এইটা থেকে দেখো এইরকম একটা শেপ নিয়ে নিল, এটাকে বলে এমব্রায়ো, মানে প্ল্যান্টের একটা ছোট্ট বেবি প্ল্যান্ট হলো। তারপরে করতে হবে কি, একে এবার অন্য আর একটা কালচার মিডিয়ামে ট্রান্সফার করতে হবে। কিন্তু তোমার ভাববা না যে এই কালচার মিডিয়াম আর এই কালচার মিডিয়াম সেম না, ওটা আলাদা কালচার মিডিয়াম, মনে করো এটা কালচার মিডিয়াম নাম্বার 1। পরে যখন ওটা ওর মধ্যে এমব্রায়োর শেপ নিয়ে নিল, তখন ওকে কালচার মিডিয়াম 2-তে ট্রান্সফার করতে হবে। এখানে আবার কন্ডিশন একটু অন্য থাকবে। তো দেখো এখান থেকে রুট বের হয়েছে, তারপরে ধীরে ধীরে স্টেম, লিফ এগুলো বেরিয়েছে। কয়েকদিন পরে দেখা যাবে যে এটা একটা হোল ক্যারট প্ল্যান্টে কনভার্ট হয়ে গেছে। দারুণ ব্যাপার। তার মানে সেল থেকে তুমি গোটা কি বানিয়ে দিলা, একটা গোটা প্ল্যান্ট বানিয়ে দিলা, ইয়েস অর নো? ছিল এরকম ছোট ছোট সেল, এখান থেকে বানিয়ে দিলে তুমি গোটা একটা প্ল্যান্ট। আর এটা একটা বিশাল বড় সায়েন্সের একটা বিশাল বড় ব্যাপার, এটাকে বলা হয় টিস্যু কালচার আর মাইক্রো প্রোপাগেশন। কি বলে এই প্রসেসটাকে? টিস্যু কালচার আর মাইক্রো প্রোপাগেশন। আর এটার কি ফায়দা, তুমি যদি ক্যারট প্ল্যান্ট গ্রো করতে চাও, তোমার কাছে যদি একটা ক্যারট থাকে, ভালো ফ্রেশ ক্যারট থাকে, ওই একটা ক্যারট আহ মানে ক্যারট থেকে তুমি হাজার হাজার ক্যারট প্ল্যান্ট বানাতে পারবে একটা ছোট্ট ঘরের মধ্যে, এরকম সেট আপ বানিয়ে। তোমার গোটা বড় গার্ডেন বা বিশাল বড় ফিল্ড লাগবে না। তুমি একটা ছোট্ট রুমের মধ্যে এসব জিনিস অ্যাপারেটাস কিনে, বেশ ভালো কেমিক্যাল হরমোনস এগুলো কিনে টিনে নিয়ে, তুমি মনে করো ছোট্ট একটা সেট আপ তৈরি করে ওর মধ্যে একটা ক্যারট দিয়ে তুমি মনে করো হাজারটা ক্যারট প্ল্যান্ট একটা ঘরের মধ্যে বানিয়ে দিলা। পরে ওগুলোকে সেল করে দিলা ফার্মারদেরকে, ফার্মাররা কিনে ওগুলোকে জমিতে লাগালো। আর এটা খুব ফাস্ট,
এমনি ক্যারট প্ল্যান্টের রুট থেকে বা মানে সিড থেকে যত তাড়াতাড়ি না গাছ বেরোবে, এই টিস্যু কালচার করে আরো ফাস্ট বেরোবে। 1 নাম্বার। 2 নাম্বার, এই নতুন যে ক্যারট গাছটা হলো এ অনেক হাই কোয়ালিটির হবে। কেন? কারণ এইখানে যে কালচার মিডিয়াম গুলো নেওয়া হয় তার মধ্যে দেওয়া থাকে অ্যান্টিবায়োটিক, যাতে এখানে কোনো জার্মস গ্রো না করতে পারে। তার মানে এরা ডিজিজ ফ্রি হয়, এদের গ্রোথ আরো ভালো হয়। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তো এটা এগ্রিকালচারের বিশাল বড় একটা মানে ফাইন্ডিংস বা বিশাল বড় একটা ডিসকভারি এটা। তো এটা কখনই সম্ভব? তার মানে এই সেলগুলোর মধ্যে কি প্রপার্টি আছে বলো? এই টোটিপোটেন্সি আছে, এই সেলগুলোর মধ্যে টোটিপোটেন্সি আছে। তো কন্ডিশন গুলো দেখে নিবা। কন্ডিশন কি কি বললাম? সিম্পল সুগার, হরমোনস, এগুলো লাগবে। তারপরে চলে আসো, কোন পার্ট নিল? ফ্লোয়েম নিয়েছিল। কোনটা নিয়েছিল? ফ্লোয়েম। আচ্ছা, এবার বলো তো তোমাদের ডিফারেন্সিয়েটেড, ডি ডিফারেন্সিয়েটেড আর আনডিফারেন্সিয়েটেড এই কথাগুলো মনে আছে কিনা বলো তো দেখি। মনে আছে? এখনই তো বললাম। এই যে দেখলা তো, আমি বললাম না এমন কিছু জিনিস লেখা আছে এনসিইআরটি তে যেটা বই পড়ে বুঝতে পারবে না। বইতে ডি ডিফারেন্সিয়েটেড, আমি বলে দিচ্ছি দাঁড়া, এইটা আর না, 1 সেকেন্ড, লাস্টেরটা আনডিফারেন্সিয়েটেড লেখা আছে, আর এইটা লেখা আছে ডি ডিফারেন্সিয়েটেড আর রিডিফারেন্সিয়েটেড। বোঝো ব্যাপারটা? ফ্লোয়েম যেটা নিয়েছিল সেটা ছিল অলরেডি মানে ম্যাচিওরড সেল, মানে যার সেল ডিভিশন করার এবিলিটি ছিল না, মানে ডিফারেন্সিয়েটেড। তার মধ্যে ওই যে কন্ডিশন, কি কি কন্ডিশন? সুগার, তারপরে কি হরমোনস, এগুলো জিনিস অ্যাপ্লাই করে ওর মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা আবার নিয়ে আসলো। তখন ওটা হয়ে গেল রিডিফারেন্সিয়েটেড আর ডি ডিফারেন্সিয়েটেড। ওটার থেকে যখন একটা ফুল ক্যারোট প্ল্যান্ট যখন আবার গ্রো করে নতুন ক্যারোট প্ল্যান্ট পেয়ে গেল, তখন ওই সেলগুলো আবার সেল ডিভিশন করার এবিলিটি হারিয়ে গেল, তখন ওটা হয়ে গেল আবার আনডিফারেন্সিয়েটেড। বুঝো? তাহলে এগুলা আমাকে বিরক্ত করলে এগুলা ঠিক করে বোঝানো যাবে? তো ইট শো, প্রথমে দেখো যে he observed that these phloem cells divided to form a mass of cells, এই যে এটা হচ্ছে mass of cells, which gradually divide and differentiated into complete plant cell। এই যে ধীরে ধীরে এগুলো ডিফারেন্সিয়েট, রিডিফারেন্সিয়েট, আনডিফারেন্সিয়েট হয়ে নতুন প্ল্যান্ট তৈরি। ইট শোজ দ্যাট সেলস অফ ফ্লোয়েম, প্রথমে ওগুলো ফার্স্ট ডি ডিফারেন্সিয়েটেড হলো। ডি ডিফারেন্সিয়েট হওয়া মানে কি? ওর মধ্যে সেল ডিভিশন করার এবিলিটিটা দেখো কি লেখা আছে, রিগেইন হলো, আবার যেটা হারিয়ে গিয়েছিল ওটা আবার ফিরে চলে আসলো এই কন্ডিশন গুলো প্রোভাইড করাতে। টু ফর্ম অ্যান আনডিফারেন্সিয়েটেড মাস অফ আনস্পেশালাইজড সেল। এগুলো আনস্পেশালাইজড সেল, মানে এটা কিন্তু পার্টিকুলার তুমি বলতে পারো না এটা রুটের সেল না লিফের সেল না স্টেমের সেল, বলা যাচ্ছে না, তাই এটা আনস্পেশালাইজড সেল লেখা আছে। When when grown in appropriate condition, supplemented with nutrients and growth chemical, মানে হরমোন যখন আরো দেওয়া হলো, তখন এগুলো কি লেখা আছে? ফার্দার ডিভাইডেড অ্যান্ড রিডিফারেন্সিয়েটেড টু ফর্ম রুট। এই যে এটা হয়ে গেল রুট, রুট তারপরে শুট, তাহলে এটা হয়ে গেল শুট। তারপরে ইভেনচুয়ালি দ্য কমপ্লিট প্ল্যান্ট, the some mature plant cells have the ability to undifferentiate, divide and redifferentiate to develop into a new plant under specific condition। এই এই ধরনের এবিলিটিকে কি বলে বললাম? টোটিপোটেন্সি। আর সেলগুলোকে কি বলে? টোটিপোটেন্ট সেল। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এই ডিফারেন্সিয়েটেড, রিডিফারেন্সিয়েটেড, ডি ডিফারেন্সিয়েট অনেক কনফিউশন লাগছে কিনা, আমি সেটাকে ইজি করে দেওয়ার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও বইয়ের মধ্যে। আচ্ছা, এই যে অ্যারোটা, এই অ্যারোটা হবে ডি ডিফারেন্সিয়েটেড। কিভাবে এই যে লিখবো, কোথায়? এটা আমি এখানে লিখে দিচ্ছি এইভাবে।
ফার্স্ট অ্যারোটা হবে ডি ডিফারেন্সিয়েটেড, লিখছো? আচ্ছা, তারপরে লেখা আছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ আনস্পেশালাইজড সেলস ফার্দার ডিভাইডেড অ্যান্ড রিডিফারেন্সিয়েটেড টু ফর্ম। আচ্ছা, এইবার এইটা হবে আনডিফারেন্সিয়েটেড। তারপরে থার্ড অ্যারোটা হবে রিডিফারেন্সিয়েটেড। হুম, ব্যাস হয়ে গেল। তাহলে ডি ডিফারেন্সিয়েটেড, তারপরে আনডিফারেন্সিয়েটেড, তারপরে রিডিফারেন্সিয়েটেড। দেখবা ওই সিকোয়েন্সেই লেখা আছে, প্রথমে ডি ডিফারেন্সিয়েটেড, তারপরে আনডিফারেন্সিয়েটেড, তারপরে এই যে রিডিফারেন্সিয়েট, আর সেই সিকোয়েন্সেই অ্যারোগুলো দেওয়া। আচ্ছা স্যার, হিউম্যানের মধ্যে বা অন্য কোনো এরকম টোটিপোটেন্ট সেলের কি এক্সাম্পল নেই? অবশ্যই আছে, দেখো। মনে করো হিউম্যান মেল প্রোভাইডিং স্পার্ম অ্যান্ড ফিমেল প্রোভাইডিং ওভাম। তাহলে স্পার্ম আর ওভামের ফিউশনে একটা সেল তৈরি হয় যার নাম জেড দিয়ে শুরু, কি বলো ওটা? জাইগোট। এবার আমাকে, জাইগোট কি অনেকগুলা সেল নাকি একটাই সেল? একটাই সেল। তুমি ইমাজিন করো তো, এই একটা জাইগোট থেকে একটা বাচ্চার চোখ, নাক, মুখ, টাং, ইন্টারনাল অর্গান, সব অর্গান হয়ে যাচ্ছে। তাহলে জাইগোটের মধ্যেও টোটিপোটেন্সি আছে কিনা বলো? জাইগোটের মধ্যেও টোটিপোটেন্সি আছে, বুঝলা? কিন্তু যখন জাইগোট থেকে যখন বেবিটা হয়ে গেল, যখন সব রকমের অর্গান টর্গান সব তৈরি হয়ে গেল, তখন আর নতুন যে সেলগুলো অর্গানগুলো তৈরি হলো, ওগুলার মধ্যে ওই সেলগুলোর আর টোটিপোটেন্সি কিন্তু থাকে না। শুধু ওই ফার্স্ট জাইগোটটারই টোটিপোটেন্সি আছে। জাইগোটটা আর জাইগোটটা থেকে যখন ইনিশিয়ালি কিছু সেল তৈরি হয় তখন এমব্রায়োটার মধ্যে, তারপরে যখন অর্গানগুলো হয়ে গেল আর টোটিপোটেন্সি নেই। তাই দেখো জাইগোটও কিন্তু একটা টোটিপোটেন্ট সেলের এক্সাম্পল। দেখো এখানে লেখা আছে, দিস this is similar to the ability of a zygote to divide and differentiate into an entire organism. ভালো করে পড়বা, এটা কিন্তু টিস্যু কালচার। এবার এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে যে কিছুই বুঝতে পারবে না এগুলা। আমারই বুঝতে কম, মানে কষ্ট হচ্ছিল এই ব্যাপারগুলো। এমনি আমি টিস্যু কালচার জানি, ক্লাস 12-এও টিস্যু কালচার আছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে দ্য ওয়ে অফ রাইটিংটা না টোটালি আলাদা, টোটালি অ্যাক্টিভিটি দিয়ে ভরা। এইটা দিব, ওটা করব, এটা গ্রাফ, অমুক তমুক, এই কন্ডিশন সেই কন্ডিশন। যেমন তোমাকে বললো যে তুমি এই 3 রকমের কন্ডিশন প্রোভাইড করলা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। প্রথম কন্ডিশনে তুমি লাইট দিয়েছো, এয়ার দাওনি, তার সাথে সোডিয়াম, সলিড মিডিয়াম দিয়েছো আর নিউট্রিয়েন্ট দিয়েছো, দেখছো তো? 2 নাম্বারে তুমি লাইটও দিয়েছো, এয়ারও দিয়েছো, কিন্তু সলিড মিডিয়াম না দিয়ে তুমি দিয়েছো লিকুইড মিডিয়াম আর নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মানে কি বলতো? কোন নিউট্রিয়েন্ট দেওয়া হয়েছিল? সুগার। 3 নাম্বারে তুমি লাইট দাওনি, এয়ার দিয়েছো, আর লিকুইড মিডিয়াম দিয়েছো আর নিউট্রিয়েন্টস দিয়েছো। এবার ফার্স্ট সেটআপে তোমার মানে সেলের গ্রোথটা কি লেখা আছে? রিডিউসড। সেকেন্ড সেটআপে সেলের গ্রোথ কি লেখা আছে? 20% ইনক্রিজ। আর থার্ড সেটআপে কি লেখা আছে আবার? রিডিউস। এবার এই ধরনের কোয়েশ্চেন যদি অন্যরকম ভাবে পাল্টা এক্সামে দেয়, কোয়েশ্চেনটা কি? হোয়াট ডু ইউ কনক্লুড অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লোয়েম সেলস অফ ক্যারোট? ক্যারোটের ফ্লোয়েম সেলের মধ্যে কি আছে? টোটিপোটেন্সি, ইয়েস অর নো? তাহলে লিখে দাও টোটিপোটেন্ট সেল। মানে আমি শর্টে লিখাচ্ছি, তুমি কিন্তু ফুল সেন্টেন্সে ভালো করে লিখবা যে phloem cells have the ability to divide and grow into a whole plant, so it is a kind of totipotent cell, এভাবে লিখবা। আচ্ছা, এবার বি নাম্বারে বলো তো যে ইন হুইচ অফ দিস 3 কন্ডিশন, আমাকে অ্যান্সার তোমাদের থেকে চাই কিন্তু,
Which of these three conditions would you obtain the highest biomass? আগে বলো হাইয়েস্ট কোনটাতে হচ্ছে, সেকেন্ড এরটাতে সব থেকে বেশি, কারণ এখানে ইনক্রিজ লেখা আছে, তাহলে হাইয়েস্ট এর অ্যান্সার হয়ে গেল সেকেন্ড। আর লোয়েস্ট বায়োমাস বাকি দুটা ফার্স্ট আর থার্ড, ইয়েস অর নো? তাহলে ফার্স্ট আর থার্ড এরটাতে, কারণ ওখানে রিডিউস লেখা আছে, বুঝতে পারছো তো? সি নাম্বার, উইল ইউ গেট দ্য সেম রেজাল্ট ইফ ইউ কালচার অ্যানিমাল সেল ইনস্টিড অফ ক্যারোট সেল? নো। ভেরি গুড। এবার রিজনটাও লিখে রাখবা, বিকজ অ্যানিমাল সেলস ডু নট হ্যাভ টোটিপোটেন্সি, বিকজ animal cells do not have totipotency। হলো? তারপরে থার্ড নাম্বারটা কি লেখা আছে? থার্ড নাম্বার লেখা আছে যে think and mention any two commercial application of the study above, মানে এটার দুটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে। একটা লেখা হচ্ছে আহ, একটা লেখা হচ্ছে এগ্রিকালচার, এগ্রিকালচার লিখলাম। এগ্রিকালচার অর টিস্যু কালচার লিখে রাখো, TISSEU, টিস্যু কালচার। আর আরেকটা দুটা লিখতে বলেছে, আরেকটা লেখা হচ্ছে প্রোডাকশন অফ ইমপ্রুভড ক্রপ ভ্যারাইটিস। এটার 1 নাম্বার অ্যান্সার করে দিলাম এগ্রিকালচার। আর 2 নাম্বার কি বললাম? ইমপ্রুভড, হ্যাঁ, প্রোডাকশন অফ ইমপ্রুভড ক্রপ ভ্যারাইটিস। কোনটা? D নাম্বারের think and mention any two commercial applications, oh B নাম্বার, in which of these three আচ্ছা, what could be the possible reasons for this observation? হ্যাঁ, এখানে রিজনটা লিখে দিবা, এখানে বলবা যে অল কন্ডিশনস আর ফেভারেবল। B নাম্বারে যে রিজনটা বলেছে, B নাম্বারের রিজনের অ্যান্সারটা হবে যে পসিবল রিজন, যে অ্যান্সারটা ওটার অ্যান্সার হবে যে বিকজ অল দ্য কন্ডিশনস আর ফেভারেবল। এখানে লাইটও আছে, এয়ারও আছে, মিডিয়ামটা লিকুইড আছে, আর নিউট্রিয়েন্টসও আছে, তাই এটা ফেভারেবল বলবো। হুম, চলো এবার চলে আসো ব্রিজিং সায়েন্স অ্যান্ড সোসাইটি। দেখো, টিউমার কথাটার নাম শুনেছো? টিউমার মানুষের হয়, স্যার প্ল্যান্টের কি টিউমার হয়? দেখো, প্ল্যান্টের টিউমার ন্যাচারালি হয় না, কোনো একটা ব্যাকটেরিয়ার জন্য হয়, ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য টিউমার টাইপ একটা জিনিস হতে পারে। এই যে যেমন দেখো এখানে এই গাছটার উপরে দেখো এরকম ছোট ছোট টিউমার হয়ে গেছে, এই টিউমারটার নাম হচ্ছে ক্রাউন গল ডিজিজ। এই টিউমারটা হয় একটা ব্যাকটেরিয়ার জন্য, যেটার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। এটা একটা ব্র্যাকেট, এগুলো সব ক্লাস 12 এর, এগুলো ক্লাস 12 এর জিনিস ঢুকাই দিছে মাইনিং। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, যার জন্য কি হয়, এই যে দেখো টিউমার লাইক সোয়েলিং ডেভেলপ অন দ্য স্টেম ডিউ টু র্যাপিড অ্যান্ড আনকন্ট্রোলড সেল ডিভিশন। এত সেল ডিভিশন হয় যে জায়গাটা ফুলে টিউমারের মতো হয়ে যায়, ওটা একটা ব্যাকটেরিয়ার জন্য হয়, ব্যাকটেরিয়াটার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। স্যার এবার সায়েন্টিস্টরা এটা দিয়ে কি করলো, সায়েন্টিস্টরা না খুব উইয়ার্ড হয় কেন, কারণ ওরা কোথার থেকে কি বের করে কি কাজে লাগায় দেয় তুমি ভাবতেই পারবে না।
ওরা কি করলো, এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স ব্যাকটেরিয়াটা নিয়ে ওর মধ্যে এমন একটা জিন ঢুকাই দিল যেটা ও আবার প্ল্যান্টে ট্রান্সফার করে দিল, করে একটা ইমপ্রুভ প্ল্যান্ট বানাই দিল। মানে বুঝলাম না, জিনিসটা হচ্ছে এরকম। ধরে নাও তোমার কাছে একটা কটন গাছ আছে, এটা মনে করো কটন ভ্যারাইটি 1, যার প্রোডাকশন ভালো, প্রোডাকশন মনে করো ভালো, গুড কটন, মানে অনেক কটন দেয়, কিন্তু উইক, মনে করো, হ্যাঁ উইক গ্রোথ করে, ভেরি গুড, উইক গ্রোথ। এবার আর একটা কটন প্ল্যান্ট আছে, তার আবার মনে করো কটন ভ্যারাইটি নাম্বার 2, যার মনে করো প্রোডাকশন ভালো না, প্রোডাকশন মনে করো ব্যাড, কিন্তু গ্রোথটা ভালো, গুড গ্রোথ। দারুণ ব্যাপার। তাহলে কি যে করলো এরা, এরা হচ্ছে কটন 2 থেকে সেল নিল। বাবু এটা হচ্ছে সেল, সেলের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, মনে আছে? এটা মনে করো ডিএনএ। এবার কি করলো এরা, এই এই প্ল্যান্টটা থেকে ডিএনএটা বার করলো একটা। কোন ডিএনএটা? গুড প্রোডাকশনের ডিএনএটা বার করলো, বের করে ওটাকে ওই ব্যাকটেরিয়াটার মধ্যে ঢুকিয়ে দিল, বুঝলা? তারপরে ব্যাকটেরিয়াটা দিয়ে এই সেলটাকে ইনফেক্ট করালো ইচ্ছা করে, যাতে ব্যাকটেরিয়াটা একে ইনফেক্ট করে, করলে কি হবে, এ এই জিনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিবে। তাহলে প্ল্যান্ট 1 এর জিন এই ব্যাকটেরিয়াটা দিয়ে প্ল্যান্ট 2 এর সেলের মধ্যে কি হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল। তারপরে এটাকে এই যে এখনই শিখালাম যে টিস্যু কালচার করে এই সেলটা থেকে নিউ একটা ভ্যারাইটি বানালো, মনে করো ওটা কটন প্ল্যান্ট ভ্যারাইটি নাম্বার 3, যার মধ্যে প্রোডাকশনও গুড, আবার গ্রোথটাও গুড। এরকম করে ওরা ভ্যারাইটি ইমপ্রুভ করে, হাই ভ্যারাইটির প্ল্যান্ট মানে, কারণ এই ব্যাকটেরিয়াটা কি করতে পারে, জিন ট্রান্সফার করতে পারে। তো দেখো এখানে কি লেখা আছে, যে ইনস্টিড অফ অনলি ট্রাইং টু কিওর দিস ডিজিজ, সায়েন্টিস্ট স্টাডিজ হাউ ব্যাকটেরিয়া ট্রান্সফার ইটস জেনেটিক মেটেরিয়াল ইনটু প্ল্যান্ট সেলস. This knowledge was later used in plant tissue culture and genetic engineering. Today, agrobacterium is used as a tool to introduce useful gene into plants for the production of valuable photochemical, improved crops, and disease-resistant variety. Disease-resistant variety মানে এমন গাছ যার কোনো ডিজিজ হবে না, এমন জিন ঢুকিয়ে দিবে যাতে করে ওকে কোনো পেস্ট অ্যাটাকই করতে পারবে না। ইমপ্রুভ ক্রপ মানে প্রোডাকশন ভালো হবে, ফাইটোকেমিক্যাল মানে কি, গ্রোথ হরমোন, এগুলো ভালো হবে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক মানে আউট অফ কনটেক্সট, এগুলো মানে ব্রিজিং সায়েন্স অ্যান্ড সোসাইটি, এই পার্ট গুলো কিন্তু মানে ট্র্যাডিশনাল ক্লাস 9-এর যে টপিক তার থেকে অনেক আলাদা, এগুলো ক্লাস 12-এ গিয়ে এগুলো ছিল। যাই হোক, এবার আমরা এক্সারসাইজটা একটু করি। মেরিস্টেমেটিক টিস্যু ইজ ডিভাইডেড রিপিটেডলি, এটা হচ্ছে 3 নাম্বার অপশনটা হবে। জল খেতে হবে না, তোমাদের জল দিয়ে দেখছি অনেক ঝামেলা হয়। তারপরে 2 নাম্বার, ইফ এ প্ল্যান্ট ইজ আনএবল টু ট্রান্সপোর্ট ফুড ফ্রম লিভস টু রুট, হুইচ টিস্যু অফ ম্যাল ফাংশনিং? দেখো ফুড ট্রান্সফার করে কোন টিস্যু, ফ্লোয়েম, তাহলে এটা হয়ে গেল ফ্লোয়েম। 3 নাম্বার, why are the epithelial tissue that line in animal internal organ usually one or few cells thick? এই যে দেখো এদিকে দেখাও, এপিথেলিয়াল সেলের এরকম একটাই লেয়ার হয়, মাল্টিপল লেয়ার হয় না। কেন? কারণ মনে করো এইটা মনে করো স্টমাকের এপিথেলিয়াল সেল, এবার স্টমাকের এপিথেলিয়াল সেল মানে স্টমাকের ভিতরে কি আছে, ফুড, ইয়েস অর নো? এবার ফুডটাকে কোথায় পাঠাতে হবে, ব্লাডে পাঠাতে হবে। তাহলে ফুডটা এই সেল দিয়ে ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে এই লেয়ারটা যদি অনেক মোটা হতো তাহলে কি অ্যাবজর্পশনটা কি অত ভালো হতো, নাকি পাতলা হলে ভালো অ্যাবজর্পশন হবে? পাতলা হলে, থিন হলে।
তাহলে এই যে 3 নাম্বার, টু অ্যালাউ কুইক এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালস অ্যাক্রস দেম, হলো। তারপরে 4 নাম্বার, এবার 4 নাম্বারটা কপিতে লিখতে হবে, এটা হবে না এখানে। 4 নাম্বারটার জন্য তোমাকে এদিকে তো তোমাকে বলেছে ইউ ক্যান পারফর্ম দিস টু জাম্পস। প্রথমে আমি সামনের জাম্পটা করে দেখাচ্ছি, সি হাউ ফিট আই এম। সামনের জাম্পটাতে তোমার বেন্ড আর হিপস তোমাকে বেন্ড করা যাবে না, মানে এরকম জাম্প, বুঝতে পারলা? আর সেকেন্ডেরটাতে তোমাকে নিটাকে কি করতে বলেছে, বেন্ড করে জাম্পটা করতে বলেছে। এইবার কোয়েশ্চেনটা বল, কেউ কেউ এটা বুঝতেই পারবে না যে ইউ ক্যান পারফর্ম দিস টু জাম্পস, স্ট্রেট লেগ জাম্প মানে কি ওটাই বুঝতে পারবে না। স্ট্রেট লেগ জাম্প মানে কি, তোমার পাটা সোজা থাকবে, হাঁটু বেন্ড হবে না, স্ট্রেট লেগ জাম্প। তাহলে স্ট্রেট লেগ জাম্পে এই যে কিপ নিজ এন্ড অ্যাঙ্কেল স্টিফ, নি মানে কোনটা হয়ে গেল, নি এই যে এই জায়গাটা, আর অ্যাঙ্কেল মানে এই জায়গাটা, এগুলোকে স্টিফ রাখতে বলেছে, সোজা, কত নড়বে না। আর এটা হচ্ছে নর্মাল জাম্প, এই যে নর্মাল জাম্প, নর্মাল জাম্পে কি করতে বলেছে, বেন্ড নি, এই যে নিটাকে দেখো বেন্ড করেছে, অ্যান্ড অ্যাঙ্কেল ন্যাচুরালি, অ্যাঙ্কেলটাও দেখো এখানে বেন্ড হয়েছে। এইবার কোয়েশ্চেন কি দেখো, মাথায় খারাপ হয়ে যাবে, হাউ ডিড ইউ হাউ ডিড ইউর অ্যাঙ্কেল নি অ্যান্ড হিপ পজিশন ডিফার বিটুইন দ্য টু জাম্পস। এই দুটো জাম্প করার সময় অ্যাঙ্কেল নি আর হিপের পজিশন কি ডিফারেন্স আছে সেটা লিখতে হবে, লেখো, তোমরা প্র্যাকটিক্যালি লেখো, আমি বলবো না এটা। এবার দেখো 5 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে হুইচ টাইপ অফ জয়েন্ট ইজ ইনভলভ when you bend your knee, knee and ankle, এটা হয়ে যাবে হিঞ্জ জয়েন্ট। এটা এমসিকিউ ছিল, 5 নাম্বারটা হয়ে যাবে হিঞ্জ জয়েন্ট। তারপরে অ্যাসারশন রিজন, অ্যাসারশন রিজনে প্রথমটা দেখো, এই নাম্বারটা, আগে অপশন গুলো দেখে নাও তো, এই এখানকার অপশন গুলো কিন্তু অন্যরকম। 1 নাম্বারটা, both assertion and reason are true and reason is the correct explanation of assertion। তারপরে assertion and reason are true but reason is not the correct explanation of the assertion। 3 নাম্বার assertion true reason is false, আর 4 নাম্বার assertion false reason is true। না একই তো আছে। যাই হোক, বলেছে যে এপিথেলিয়াম ইজ ওয়েল সুটেড ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন লাংস, ট্রু, কিন্তু বলেছে ইট কনসিস্ট অফ মাল্টিপল লেয়ার। তো এখনই তো করলাম, অনেকগুলো লেয়ার থাকলে কি এক্সচেঞ্জ হবে না, তাহলে রিজনটা কি হয়ে গেল, ফলস। তাহলে এটা কত নাম্বার অপশন হচ্ছে, 3, তাহলে এ নাম্বারের অ্যান্সার হবে 3। তারপরে কার্ডিয়াক মাসল ক্যান কন্ট্রাক্ট কন্টিনিউয়াসলি উইদাউট ফ্যাটিগ, ট্রু, কারণ এটা মরা পর্যন্ত চলতেই থাকবে। কেন, কারণ কার্ডিয়াক মাসলে বলেছে হাই নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থাকে, ট্রু। তাহলে অ্যাসারশন ও ট্রু, রিজন ইজ ট্রু এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, এটা হবে অপশন নাম্বার 1। তারপরে টেন্ডন কানেক্ট বোন টু বোন, তাই কি, টেন্ডন কি বোন টু বোন হয় না বোন টু মাসল হয়, তাহলে অ্যাসারশনই ফলস। তাহলে অ্যাসারশন ফলস হলে কোন নাম্বার অপশনটা হয়, 4 নাম্বার অপশন। তো তোমার রিজন না দেখলেও চলবে, কারণ অ্যাসারশন ফলস একটা অপশনেই আছে। ডি নাম্বার, ইন এ হিঞ্জ জয়েন্ট মুভমেন্ট অকার্স প্রাইমারিলি ইন ওয়ান প্লেন, ট্রু। হিঞ্জ, এই যে দরজার হিঞ্জ দিয়ে যে আগের দিন বুঝালাম, দরজাটা একটা দিকেই ঘোরাবি না, তো ওয়ান প্লেন। রিজন কি বলেছে, যে দ্য বোন এন্ডস আর শেপড টু অ্যালাউ স্লাইডিং ইন অল ডাইরেকশন। হিঞ্জ কি, হিঞ্জ জয়েন্ট কি অল ডাইরেকশন হলো তাহলে না, তাহলে অ্যাসারশন ট্রু বাট রিজন ইজ ফলস হয়ে গেল। তার মানে কত নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার। আচ্ছা, এবার 7 নাম্বার কোয়েশ্চেনে আসো। কথা বলো না, ডিস্টার্ব হচ্ছে কিন্তু আমার, এগুলা ঝামেলা কিন্তু, আমি মারে ফাড়ি দেবো কিন্তু। বলেছে ওই অ্যানুয়াল রিং এর পেজটা আগে বের করো, অনেকে ভুলে গেছে অ্যানুয়াল রিং কি। অ্যানুয়াল রিং এর পেজ, পেজ নাম্বার কতটা, পেজ নাম্বার 30 বের করো। ওইখানে দেখো নিচের দিকে অ্যানুয়াল রিং এর ছবি আছে, গাছের
স্টেমটাকে কাটলে অনেক গোল গোল দাগ দেখতে পাওয়া যায়, ওই দাগগুলোকে কাউন্ট করলে গাছের এজটাকে গোনা যায়। যদি 50টা দাগ থাকে তাহলে 50 ইয়ার্স এরকম। এটা আমার বোঝানো আছে, ভিডিও গুলো দেখো, আমার রেকর্ডিং গুলো। এবার ওখানে কোন মেরিস্টেমেটিক টিস্যু থাকে? ওখানে থাকে ল্যাটারাল মেরিস্টেম, যেটা প্ল্যান্টের ডায়ামিটারটাকে বাড়াচ্ছে, প্ল্যান্টটা কতটা চওড়া হবে সেটা বাড়াচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা বোঝো, এখানে এক একটা দিকে দেওয়া আছে গাছের এজ, মানে 5 বছর, 10 বছর, 20, 25, 30, 40। তার সাথে দেওয়া আছে ডিবিএইচ, ডায়ামিটার এট ব্রেস্ট হাইট অফ ট্রি, মানে কতটা চওড়ায় বাড়ছে। 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, মানে 5 বছর যখন ওর এজ তখন 4 সেন্টিমিটার হয়েছে। 10 বছর যখন এজ তখন কত হয়েছে? 8 সেন্টিমিটার। কি বুঝতে পারছো কি? আর তখন নাম্বার অফ রিং, মানে এই যে স্টেমের ভিতরে যে এই যে রিং গুলো, এই রিং এরও নাম্বার দেওয়া আছে। তো যখন ওর 5 বছর বয়স তখন কটা রিং? 5টা রিং। যখন 10 বছর বয়স কটা রিং? 10টা রিং। যখন 20 বছর তখন কটা রিং? 20টা রিং। এরকম করে তোমাকে একটা এই গ্রাফটা অ্যানালাইসিস করতে বলেছে। বোঝা যাচ্ছে কি? তো এটার কোনো তোমাকে গ্রাফ ড্র করতে হবে না বা কিছু করতে হবে না, তুমি খালি এই ডেটাগুলো ভালো করে লক্ষ্য করো। তুমি লক্ষ্য করো একটা জিনিস, এজ বাড়ার সাথে সাথে দেখো এজের নাম্বার আর নাম্বার অফ রিং এর নাম্বার একই, ইয়েস অর নো? তার মানে যতগুলো রিং থাকবে তত ওর এজ। যদি 10টা রিং থাকে তাহলে বয়স কত হলো? 10 বছর। যদি 20টা রিং থাকে তাহলে বয়স কত? 20 বছর। ভালো কথা, এটা বুঝে গেছো, কোনো এটার মধ্যে রকেট সায়েন্স নেই। ব্যাপারটা হচ্ছে মিডিলটাতে আসো। দেখো তো, যখন 5 বছর বয়স বা যখন 5টা রিং ছিল তখন কত চওড়া ছিল? 4 সেন্টিমিটার। যখন 10 বছর বয়স বা 10টা রিং ছিল তখন কত ডায়ামিটার হলো? 8 সেন্টিমিটার। মানে আগে মনে করো এতটা চওড়া ছিল, এখন মনে করো এতটা চওড়া হলো। 24 সেন্টিমিটার মানে এতটা চওড়া হলো। তার মানে কি এজের সাথে সাথে ডায়ামিটার মানে গাছের চওড়া হওয়াটাও বাড়ছে, ইয়েস অর নো? ব্যাস, গ্রাফটা ক্র্যাক করে নিলা। এবার কোয়েশ্চেন গুলা করো। Analyze analyze the graph in terms of diameter of the stem over time and share the interpretation. যে এই গ্রাফটাকে অ্যানালাইজ করো আর ডায়ামিটার মানে কিভাবে বাড়ছে সেটাকে, সেটার উপরে একটা কমেন্ট করো। তো তুমি লেখো যে ডায়ামিটার ইজ ইনক্রিজিং উইথ দ্য ইনক্রিজ অফ এজ এন্ড নাম্বার অফ রিংস। এটাই, ডায়ামিটার ইজ ইনক্রিজিং diameter is increasing with the increase in number of annual ring and age। হয়ে গেল। 2 নাম্বার, what is the relation between the diameter of the teak of the tree and annual ring is formed? সেম অ্যান্সারই হবে, যে মোর রিংস মোর দ্য ডায়ামিটার, মোর না ইনক্রিজ লাগবে। increase the number of rings, increase the diameter, increases the diameter। হ্যাঁ, টিক হচ্ছে গাছটার নাম, টিক প্ল্যান্ট। এটা এক ধরনের খুব ভালো কাঠ হয় টিক। ইনক্রিজ দ্য নাম্বার অফ অ্যানুয়াল রিং, increase the number of annual ring লিখলাম, increases the diameter। হলো। তারপরে 3 নাম্বার, which specialized tissue is responsible for the
গার্থ অফ দ্য স্টেম এন্ড হোয়ার ইট ইজ লোকেটেড। তাহলে প্রথমটার অ্যান্সার হবে ল্যাটারাল মেরিস্টেম। আর হোয়ার ইজ ইট লোকেটেড, তুমি লিখে দাও কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম, ব্র্যাকেটে লিখবা বিনিথ দ্য বার্ক, মানে গাছের ছালের ঠিক নিচে। অ্যান্ড ভাস্কিউলার ক্যাম্বিয়াম, ব্র্যাকেটে লিখবা বিটুইন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। দেখছো এক একটা কোয়েশ্চেন করতেই কত টাইম লেগে যাচ্ছে। ডান। নেক্সট কোয়েশ্চেনে আসো। দেখো এখানে একটা এলিফ্যান্ট গাছের যে ছালটা ওটাকে ওর টাস্ক দিয়ে উঠাই দিয়ে খাচ্ছে। এটা এলিফ্যান্টের একটা বেশ ভালো ফুড সোর্স, ওরা অনেক নিউট্রিয়েন্টস পায় গাছের ছাল থেকে। তো তোমাকে এখানে কোয়েশ্চেন করেছে যে হুইচ ফাংশনস অফ দ্য ট্রি ইজ অর আর হ্যাম্পার্ড বাই ডি বার্কিং, মানে গাছের ছালটা তুলে দেওয়াতে কোন ফাংশনটা হ্যাম্পার হচ্ছে। তো গাছের বার্ক মানে এপিথেলিয়াল টিস্যু, ইয়েস অর নো, অর এপিডার্মাল টিস্যু। এপিডার্মাল টিস্যুর কাজ কি? প্ল্যান্টকে কি দেওয়া? প্রোটেক্ট দেওয়া, প্রোটেক্ট করা, জার্মস যাতে এন্ট্রি না করে, ওয়াটার লস যাতে না হয়, তাহলে ওই কাজটা হ্যাম্পার হচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা লেখো যে প্রোটেকশন ফ্রম জার্মস, প্রোটেকশন ফ্রম জার্মস অ্যান্ড লস অফ ওয়াটার। লিখলা? তারপরে এখানে জিজ্ঞাসা করেছে যে হুইচ প্ল্যান্ট টিস্যু উড বি এফেক্টেড বাই ফার্দার ড্যামেজ। এবার দেখো, মনে করো এগুলা কোয়েশ্চেন না বুঝলে তো পারবাই না, একটা এর থেকেও কঠিন কোয়েশ্চেন দিবে মনে হয় এক্সামে। এটা মনে করো গাছের স্টেমটা, এবার এটা মনে করো গাছের ছালটা। তো বলেছে যে গাছের ছালটা সরে গেলে আর ও মানে এলিফ্যান্টটা ওর টাস্ক দিয়ে যদি আরো জোরে মনে করো এটাকে মানে ড্যামেজ করে, তাহলে ওর ভিতরের কোন টিস্যুটা আবার ড্যামেজ হবে। তার মানে আরো ডিপে যেতে হবে। বুঝলা কোয়েশ্চেনটা? বলেছে যে হুইচ প্ল্যান্ট টিস্যু উড বি এফেক্টেড বাই ফার্দার ড্যামেজ, মানে আরো ড্যামেজ করলে এবার কোন টিস্যুটা। তাহলে ইয়ে না, ল্যাটেরাল মেরিস্টেম, ল্যাটেরাল মেরিস্টেম। কারণ এখনই আমি কি লিখালাম, এই যে আগের কোয়েশ্চেনটাতে দেখো বিনিথ দা বার্ক, ওখানে একটা লিখালাম না কর্ড ক্যাম্বিয়াম, ওটা কোন মেরিস্টেম ছিল? ল্যাটেরাল মেরিস্টেম ছিল। তাহলে গাছের ছাল উঠে যাওয়ার পরে আবার কোনটা ড্যামেজ হবে? ল্যাটেরাল মেরিস্টেম। তারপরে এবার 3 নম্বরে দেখো হুইচ ফাংশন অফ দ্য ট্রি উড বি হ্যাম্পার্ড ইফ দ্য টিস্যু বিনিথ দ্য বার্ক ওয়্যার সেভিয়ারলি ড্যামেজ, মানে ল্যাটেরাল মেরিস্টেম এবার খারাপ হয়ে গেলে কোন কাজটা হ্যাম্পার হবে? হ্যাঁ, ইনক্রিজ ইন ডায়ামিটার, ডায়ামিটারটা আবার বাড়বে না, ইনক্রিজ ইন ডায়ামিটার। তারপরে 4 নাম্বার, হোয়াট অ্যাসাম্পশনস আর ইউ মেকিং টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবভ, হাউ উড ইউ অ্যান্সার হাউ উড দ্য অ্যান্সার চেঞ্জ ইফ ইউর অ্যাসাম্পশনস আর অলসো চেঞ্জ।
এই কোয়েশ্চেনটা করার দরকার নাই। না, এগুলা অ্যাজাম্পশন দিয়ে কোনো কোয়েশ্চেন দিবে না, দিলে এগুলা ঠিক আছে, এগুলা দিয়ে দিবে, এগুলা দিবে না। আচ্ছা, এবার দেখো 9 নম্বরে চলে আসো। আম্রপলি অবজার্ভ দ্যাট আ ইয়ং ম্যাঙ্গো স্যাপলিং, মানে একটা ম্যাঙ্গোর চারা গাছ, কিন্তু ট্রি না, জাস্ট সিড থেকে বেরিয়েছে, নরম আছে। ম্যাঙ্গো স্যাপলিং স্টেম বেন্ডস ফ্লেক্সিবলি, খুব ইজিলি ওটা বেঁকে যায়। ডিউরিং মনসুন, ডিউরিং মনসুন উইন্ডস মানে হাওয়াতে, অ্যান্ড ডাজ নট ব্রেক, কিন্তু ভাঙে না। হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর দিস ফ্লেক্সিবিলিটি? বলো কোন টিস্যু ফ্লেক্সিবিলিটি? পোলেন কাইমা, লিখে দাও। আচ্ছা, এবার কোয়েশ্চেন বলে, এটার সাথে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে কি, এই যে প্রেডিক্ট এন্ড প্রোভাইড ইওর এক্সপ্লেনেশন অফ দ্য ইম্প্যাক্ট, শুনছো রে কোয়েশ্চেনটা, লাস্টের কোয়েশ্চেনটা এবার শোনো। ইফ দ্য এক্সিস্টিং টিস্যু ওয়াজ রিপ্লেসড বাই স্ক্লেরেনকাইমা, মানে ওখানে তো ক্লোরেনকাইমা আছে, তো পোলেন কাইমা আছে, তো পোলেন কাইমাকে স্ক্লেরেনকাইমা দিয়ে রিপ্লেস করে দিলে কি হতো? দেখছো কোয়েশ্চেনের লেভেল কি। তাহলে দ্য স্টেম উড বিকাম স্টিফ, লিখে দাও। দ্য স্টেম উড, স্ক্লেরেনকাইমা তো খুবই শক্ত, হ্যাঁ কি না? তাহলে ওটা খুব শক্ত হয়ে যেত, স্টেম উড বিকাম স্টিফ, STIFF, কমা ইনফ্লেক্সিবল, and would not bend in wind, and most probably would crack. কি বুঝলা? যেটা মচকায় না সেটা কি হবে? ভাঙবে। মচকাচ্ছে না তো ভাঙবেই। বেন, ওকে হাওয়া এসে এমন ধাক্কা দিচ্ছে, ও বেন্ড হলে বেঁচে যেত, কিন্তু বেন্ড না হওয়াতে স্ক্লেরেন কাইমা তো শক্ত, তখন ও কি হয়ে যাবে? ভেঙে যাবে, ক্র্যাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এত অবধি থাক, নেক্সট কোয়েশ্চেন গুলো আমরা পরের দিন করবো।